এই শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, তার ব্যাপারে মোদী কি বলছে? সে একদম টিভির ইয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখেন সে কিভাবে প্রকাশ্যে ঘুষ নিচ্ছে। শুভেন্দু যখন তৃণমূলের ছিল তখন তাকে চোর ছিল, আর এই শুভেন্দু তখন আবার স্নেহ হয়ে মানে স্নেহধন্য হয়ে তিনি এখন আবার শুদ্ধ হয়ে গেলেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া, আমাদের পদ্মা সেতু করলো চীন, পদ্মা সেতু একটা ইয়ের জন্য। আমাদের এখানে জাইকা, হ্যাঁ, সেটা বিরাট, শুধু রিসার্চ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন না, তারা নানা ধরনের অ্যানালিসিস তাদের আছে। আমাদের পিন থেকে প্লেন পর্যন্ত আমরা চীন থেকে আমদানি করি। আবার আমেরিকার কাছ থেকে আমাদের আমদানি রপ্তানি কম, কিন্তু আমেরিকার আবার রাজনৈতিক প্রভাব এখানে বেশি রাখার চেষ্টা আছে। এই সবগুলো জিনিসই কিন্তু বাংলাদেশকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। নাম্বার 2 হলো, আচ্ছা বাংলাদেশ কি এত গুরুত্বপূর্ণ আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য? চীন যখন বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বললো, তখন কিন্তু অনেকের আবার মাথায় এটা ধাক্কা লেগেছে যে এখন তাহলে যোগাযোগ সূত্রটা যদি এরকম হয় তাহলে কি হবে? মায়ানমার হচ্ছে আমাদের এখানকার একটা গ্যাসের একটা রিসোর্স, হ্যাঁ, মায়ানমারের সঙ্গে সমুদ্রে আবার গ্যাস ব্লকে আমাদের সংলগ্নতা আছে। রাখাইন প্রদেশ হচ্ছে নানা ধরনের ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সে পরিপূর্ণ, সেখানে নানা ধরনের ইনভেস্টমেন্ট আছে। ওখান থেকে আবার আমাদের রোহিঙ্গা প্রবলেমটা আছে। এগুলো বহু বিষয় কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে স্থির থাকতে দেবে না। অন্যদিক থেকে পটেনশিয়ালিটি আমাদের দেশের দেখুন, আমাদের প্রায় ধরেন $30 বিলিয়ন মতো, $31 বিলিয়ন মতো আমাদের রেমিটেন্স আসছে। পৃথিবীর 159টা দেশে আমাদের শ্রমজীবী মানুষ কাজ করছে। পৃথিবীতে রেমিটেন্স আর্নিং এর দিক থেকে আমরা কখনো 8 কখনো 9 আছি। আর একটা বড় সম্ভাবনা বাংলাদেশের, সেটা কি? যুব শক্তি, যেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। যারা এখানে বিনিয়োগ করতে চান, তারা বিনিয়োগ কেন করতে চান? আমাদের চেয়ে কি ওদের জায়গা কম? আসলে জায়গার জন্য না, আমাদের অবকাঠামো দুর্বল, আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, আমাদের সড়ক ব্যবস্থাপনা দুর্বলতা আছে, কিন্তু আমাদের একটা শ্রমশক্তি আছে। এই যে শ্রমশক্তিটাকেও অনেকে এক্সপ্লয়েট করতে চাইবে। ফলে আমাদের রাজনীতিতে এইরকম টালমাটাল পরিস্থিতি থাকলে কার লাভ? এই যে চুক্তিটা করতে পারলো, এই যে বাণিজ্য চুক্তি আমাদের নির্বাচনের 72 ঘন্টা আগে এই বাণিজ্য চুক্তিটার নামে যা করলো, এখন আমার হেলিকপ্টার, আমার বোয়িং, এগুলো যে কিনতে হবে 2036 সালের মধ্যে, এটা আসলে কি খুবই আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল? কিনবো তো আমরা, অর্ডার তো করলে এটা আমরা পাবো 2036 সালে। আচ্ছা, বাংলাদেশে 7 লাখ টন করে গম আমেরিকা থেকে কিনতেই হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর $1 বিলিয়ন তেল আমেরিকা থেকে কিনতেই হবে। আমরা অয়েল এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে ওপেক ভুক্ত দেশগুলোর নাম জানি। রাশিয়াও একটা বড় তেল এক্সপোর্টার, কিন্তু আমাদের কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আমেরিকা সেই তেল অন্য জায়গা থেকে, ভেনিজুয়েলা থেকে এক্সট্রাক্ট করবে। আচ্ছা, তাই আমাদের 26 লক্ষ টন সয়াবিন এবং খাদ্য মানে ভোজ্য তেল, এগুলো আনতে হবে আমেরিকা থেকে। আমাদের কৃষি প্রায় $3 বিলিয়ন থেকে $3.5 বিলিয়ন কৃষি পণ্য আমেরিকা থেকে আনতে হবে। অথচ আমরা কিন্তু বলতেছি আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন, আমরা ডিম উৎপাদনে প্রায় স্বয়ংসম্পন্নতার কাছাকাছি, আমরা সবজিতে পৃথিবীতে 3য়, চাল উৎপাদনে আমরা 4র্থ, এরকম করে আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, কিন্তু আমরা কৃষির একটা বিরাট অংশ তাদের কাছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আছে, এই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, সেটার উপর যে কন্ট্রোল আসবে সেই প্যাটেন্ট রাইটস এর মাধ্যমে, তাহলে আমাদের কি হবে? এগুলো সব মিলিয়ে খেয়াল করতে হবে যে আমাদের বাইরে থেকে দেখলে আমাদের ইকোনমিটা ছোট, বাইরে থেকে দেখলে আমরা হয়তো পিছিয়ে আছি অনেক দিক থেকে, কিন্তু আমরা যে কোনো ঋণ নিলে, যে কোনো মানে ওদের যুদ্ধাস্ত্র বলি আর যানবাহন বলি কিনলে, সেটা টাকা দেওয়ার মতন টাকা যে আমাদের প্রবাসী শ্রমিকরা ডলার পাঠাচ্ছেন, তার মানে পেমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এইটাকে কেন্দ্র করে এই বাজারটা কাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা কেমন করছে। আর ছোট্ট একটা কথা বলে একটু শেষ করি। মঞ্জুরা একটা কথা বলেছেন যে এই যে সাম্প্রদায়িক দলগুলো, তারা প্রমাণ করেছে তারা সৎ, এই জন্য মানুষ তাদের পক্ষে যায়।